স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আকাশে মেঘের ঘনঘটা এর প্রভাব পড়েছে ঢাকা টেস্টেও। গুড়ি গুড়ি বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে ৫ দিনের ম্যাচে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৭ ওভার। ৩৩ ওভার বাকি রেখেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়াররা। প্রথম দিনে পাকিস্তান ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ১৬১ রান। রহমান পেয়ারের রিপোর্ট। He will spin the coin, the home captain. Tail is the call. Babar, you've won the toss. What have you decided to do? Thank God. গুরুত্বপূর্ণ টসে পাকিস্তান জয়ী। বাংলাদেশ দলে পরিবর্তন ৩টি। সাকিবের সাথে ফিরেছেন খালেদ আহমেদ। টেস্টে বাংলাদেশের ৯৯তম খেলোয়াড় হিসেবে মাহমুদুল হাসান জয়ের অভিষেক। প্রথম ঘন্টাতেই চাপ। ২১ মাস পর টেস্ট খেলতে নামা খালেদ রাখতে পারেননি কোনো প্রভাব। Too much with easy pickings. চট্টগ্রামে ভালো করলেও ঢাকায় ইবাদতের কপাল মন্দ। পাকিস্তানি ওপেনাররা সহজেই খুঁজে পায় ছন্দ। The ease with which he played that shot, width upward, and it was in the zone. Didn't have to do too much. প্রথম ঘন্টা পার হয়ে যেতেই সাফল্য দেয় ধরা। তাইজুলের ভেতরে ঢোকা ডেলিভারিতে শফিক হলেন বোকা। Lovely delivery from Taijul Islam. Look at the gap between the bat and the pad when the ball had just crossed over. দ্বিতীয় উইকেটটাও তাইজুলের শিকার। এবার ফিরলেন আরেক ওপেনার। প্লেড অন হন আবিদ আলী। দলীয় ৭০ রানে পাকিস্তান হারালো উইকেট দুটি। He's turning out to be the main nemesis. Picked up 8 wickets in that first test match and now he's picked up. উইকেট নেয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সময় নিয়ে সেট হয়ে এগিয়েছেন বাবর আজম, আজহার আলী। পাকিস্তানের কাপ্তান ছিলেন বেশি আগ্রাসী। বোলিংয়ে সাদামাটা। খালেদ ফিল্ডিংয়েও ধরে রাখতে পারেননি মনোযোগটা। বাবরের মূল্যবান ক্যাচটা লুফে নিতে পারেননি। জীবন পেয়ে বাবর পূরণ করেন 50। Because there was turn available right from the word go for Taijul and company. চা বিরতির পর দুই দলই ফিরেছিল মাঠে, তবে যথেষ্ট আলো না থাকায় প্যাভিলিয়নে ফেরে। আগে ভাগেই দিনের খেলার সমাপ্তি। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১। And the light was offered to the batsmen because the basemen were coming off, and the batsmen accepted. রহমান পেয়ার ৭১। পেসারদের স্টকে ধারালো অস্ত্র নেই। উইকেটের রসদ পেয়েও নির্বিষ বোলিং। প্রথম দিনে অন্তত আরও একটা কি দুইটা উইকেট শুরুতে পাওয়া গেলে স্পিনারদের কাজ নাকি আরও সহজ হতো। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে মেহেদী মিরাজের কণ্ঠে তেমনটাই আক্ষেপ ঝরল। মন মতো নাকি হয়নি নিজের বোলিংটাও। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। Lights being offered. We've mentioned that the floodlights have been on virtually. ঢাকা টেস্টের প্রথম দিনে স্পটলাইটে শেরে বাংলার কৃত্রিম আলো, অথচ পেসারদের রাজত্বে টাইগাররা সেই আলো কেড়ে নিতে পারত। Pre-tea session and now. সকাল থেকেই ওভারকাস্ট কন্ডিশন। দুই পেসার ইবাদত খালেদ মুভমেন্ট আর সুইংও পাচ্ছিল দারুণ। পাকিস্তানি ওপেনারদের চোখে মুখে সর্ষে ফুলি দেখার কথা ছিল, কিন্তু উইকেটের সুবিধা ওরা কোথায় আর নিতে পারল। ইবাদত আর খালেদের লেংথে ঘাটতি প্রশ্নবিদ্ধ। দিন শেষে তাই শুরুর ব্যর্থতাই আফসোস হয়ে থাকলো। Put away no third man to 4 or টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আজকে আমাদের যখন শুরু হয়েছে, আমাদের দুই দিক থেকে যদি প্রেশারটা ধরে রাখতে পারতাম পেস বোলাররা, তাহলে হয়তো সকালে ১ ঘন্টার ভিতরে হয়তো ২টা উইকেট পড়েও যেতে পারতো। গোমরা আবহাওয়াতে পেসারদের ব্যর্থতার পর তাইজুলের ব্রেক থ্রু। প্রথম দিনেই বলের এমন টার্ন বলছে, বাকি ৪ দিনও স্পিনারদের জন্য দারুণ সুযোগ। প্রথম সেশনে ভেলকেও দেখিয়েছিলেন তাইজুল। উইকেট না পেলেও সাকিবের বোলিংয়ে ছিল দারুণ কন্ট্রোল। কিন্তু শুরুর ২ উইকেট দ্রুত তুলে নিয়েও হতাশা জাগাচ্ছে বাবর আজহারের ৯১ রানের অবিচ্ছিন্ন জোট। মিরাজ জানালেন পিছিয়ে পড়ার কারণ। টেস্ট ক্রিকেটটাই এরকম যে দুই হ্যান্ড থেকেই কিন্তু ভালো বোলিং করতে হয় এবং প্রেশার ক্রিয়েট করতে হয়। যদি দুই হ্যান্ড থেকে ভালো বোলিং করে প্রেশার ক্রিয়েট করে তাহলে কিন্তু একটা অপরচুনিটি থাকে উইকেট পড়ার। বাট এটাই ফার্স্ট সেশনে তাইজুল ভাই করেছে, সাকিব ভাই করেছে, খুব ভালো করেছে। বাট সেকেন্ড সেশনে আমি বল করেছি, আরো যারা করেছে ওই রকম প্রেশার ক্রিয়েট করতে পারিনি, হয়তো সেজন্য ওরা ভালো ডমিনেট করেছে, ওরা রানও করে গিয়েছে। আলোক স্বল্পতায় প্রথম দিনে ৫৭ ওভারে খেলা থেমেছে। ৩ স্পিনার মিলেই ৪৪ ওভার টানতে হয়েছে। দ্বিতীয় দিনেও সাকিব, তাইজুল, মিরাজ প্রায়ও আটকাতে হবে পাকিস্তানের রানের লাগাম। নাহিয়ান বিন জসিম, ৭১।
দিনে দিনে অসুখটা খারাপের দিকে যাচ্ছে, সুস্থ হওয়ার ঔষধ আর মিলছে না। বলছি বাংলার পেস বোলারদের কথা। চট্টগ্রামের পর ঢাকাতেও নতুন বলে নির্বিষ টাইগার পেসাররা। একজন স্পিনার কিংবা ব্যাটসম্যান বাড়তি খেলালে কতটা ফায়দা হতো স্বাগতিকদের? ঢাকা টেস্টের প্রথম দিনের পর্যালোচনা 3 সহকর্মী রিয়াসাত আজিম, নাহিয়ান বিন জসিম আর সাইফুল রূপকের। অনেক জল্পনা কল্পনা ছিল যে এক পেসার নিয়ে হয়তো টাইগার টিম ম্যানেজমেন্ট এই টেস্টে নামতে পারে, তবে প্রথম দিনের প্রথম সেশন দেখার পরে রিয়াসাত মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তো এক পেসার নিয়ে খেললেই ভালো হতো, আরেকজন স্পিনার হলে হয়তো তাইজুল কিংবা সাকিবদের সবার সাথে আর পার্টনারশিপ হতো, বিশেষ করে নাইমের কথা বলা যায়। আর নিঃসন্দেহে পার্টনারশিপটা ভালো হতো এবং একই সাথে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবসময় একাদশ গড়বার ক্ষেত্রে যে নির্বুদ্ধিতা, যে অপরিপক্কতার প্রমাণ দিয়েছে সেটা ধারা আমরা বলতে পারি যে অব্যাহত রয়েছে। 2 জন পেসার 3 জন স্পিনার খেলানো হচ্ছে। আমরা যদি খেয়াল করি ইয়াসির রাব্বির ক্ষেত্রে, তাকে চট্টগ্রাম টেস্টে খেলানো হয়েছিল, তিনি মাথায় আঘাত পেয়ে অবসরে চলে গিয়েছিলেন, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু তার ব্যাটে বল আসছিল এবং ভালো করছিলেন। সো ইয়াসির রাব্বি কিন্তু তার অবসরে যাবার আগে, অবসরে যাবার আগ পর্যন্ত তিনি কিন্তু 36 রানে অপরাজিত ছিলেন। তো এরকম একজন ক্রিকেটার যিনি অভিষেকেই মোটামুটি একটা আলো ছড়ানোর পথে ছিলেন, তাকে আপনি পরের ম্যাচটা ড্রপ করলেন। তো আপনি যদি কোনো কারণে ইয়াসির রাব্বি যদি আগের ম্যাচে সেঞ্চুরি করতো তাহলে কি আপনি তাকে ড্রপ করতেন না? আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে একজন ক্রিকেটার ছন্দে আছে, তাকে আপনি ড্রপ করে দিলেন। 4 ওভার বল করানো হয়েছে আপনার সৈয়দ খালেদকে দিয়ে, বাকি 53 ওভার বাকি 4 বোলার করেছে। সো এই 4 বোলারের গুরুত্বটা আমার কাছে বেশি, নাকি যদি আসলে আমি তার উপর আস্থা পাবো না সেক্ষেত্রে আমি একজন ব্যাটসম্যান বাড়াতে পারতাম কিনা, অথবা আপনি যে অপশনটার কথা বললেন যে একজন অফ স্পিনিং অপশন আমি বাড়ানোর সুযোগ নিতে পারতাম কিনা। সো আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে আসলে গেম প্ল্যান, টিম প্ল্যান নিয়ে প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা সবসময় থাকে এবং সেই প্রশ্নকে নিজেদের ব্যর্থতার সাথে একটা ধারাবাহিকতার সমন্বয়ে নিয়ে এসেছে ম্যানেজমেন্ট। ঢাকা টেস্টের প্রথম দিনে আলো করার কথা সাকিব আল হাসান, পুরো স্পটলাইটটা তার উপর ছিল, অথচ এই মেঘলা আকাশ কিংবা আলো স্বল্পতার কারণে খেলা ঠিকমতো হয়নি এবং সাকিব আল হাসানও নিজের আসলে সাবলীল বোলিংটা করতে পারেনি। নাহিয়ান, সাকিব আল হাসান সহ পুরো দলের আসলে বডি ল্যাঙ্গুয়েজ বা ইন্টেন্টটা কেমন দেখলেন? টেস্ট শুরুর আগের দিনই কিন্তু মুমিনুল হক বলেছিলেন যে বাংলাদেশ দলের জন্য প্রথম ঘন্টাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা বোলিং হতে পারে, ব্যাটিং হতে পারে। বাংলাদেশ আজকে প্রথম ঘন্টায় যেই ধরনের সুবিধাটা নেওয়ার দরকার ছিল কন্ডিশনের, সেই সুবিধাটা কিন্তু একেবারেই নিতে পারেনি খালেদ, এবং ইবাদত হোসেন কিন্তু যেই মুভমেন্টটা পাচ্ছিলেন কন্ডিশন থেকে, সেটা অটো মুভমেন্ট পাচ্ছিলেন। তারা কিন্তু সেই সুবিধাটা কাজে লাগিয়ে একটু মাথা খাটিয়ে বল করলে একটা উইকেট, 2টা উইকেট শুরুতে যদি নিতে পারতেন সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সুবিধা ছিল, যেটা স্পিনাররা করতে পেরেছে, পরবর্তীতে প্রেশার ক্রিয়েট করেছে। কিন্তু পেসাররা কিন্তু শুরুর দিকে সেই প্রেশারটা, অর্থাৎ কিছু লুজ ডেলিভারিতে রান দিয়ে দেওয়ার কারণে তারা সেট হয়ে গিয়েছিল, যদিও সেটা পরে এসে কভার করে ফেলেছেন তাইজুল কিংবা সাকিব আল হাসান। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় বাংলাদেশ দিনের শুরুটাতে আর একটু প্রেশার ক্রিয়েট করতে পারতো। এই টেস্ট 5 দিন গড়াবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে, কারণ আমরা প্রথম দিনে দেখছি স্পিনাররা ভালো টার্ন পাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যটা থাকবে যে পাকিস্তানের প্রথম ইনিংসে তাদেরকে যত কম রানে গুটিয়ে ফেলা যায়, কারণ 4 নাম্বার ইনিংসে যদি বাংলাদেশকে টার্গেটে ব্যাটিং করতে হয় এই টেস্টে, সেক্ষেত্রে বড় টার্গেট হলে বিপদে পড়তে পারে টাইগাররা। সাইফুল রূপক, 71, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বিতর্কিত হেড কোচ আর সিলেকশন প্যানেল ইস্যুতে এবার মুখ খুলেছেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন জানুয়ারির মধ্যে রাসেল ডমিঙ্গো আর নির্বাচকদের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বিসিবি। এদিকে সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যেতে চান না, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না বিসিবি। রিয়াসাত আজিমের রিপোর্টে বিস্তারিত। কোচের কেরামতিতে অতিষ্ঠ ক্রিকেট। রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায়ের শুরু আছে, শেষ নেই। সেই শেষের অপেক্ষায় কাউন্টডাউন অবশেষে শুরু হয়েছে। সিনিয়র ক্রিকেটার সিলেকশন প্যানেল থেকে বোর্ডের শীর্ষ পর্যায়ে কেউই সন্তুষ্ট নন প্রোটিয়া কোচের কার্যক্রমে। সময়ের সাথে জাতীয় দল হয়ে উঠেছে যেন ডুবন্ত তরী। প্রশ্নের শেষ নেই, নিশ্চুপ ডমিঙ্গোর চাকরিদাতা বিসিবি। ঢাকা টেস্টের প্রথম দিনে অবশেষে ডমিঙ্গো ইস্যুতে মুখ খুললেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এই কোচকে যদি আমরা দেখি যে বাংলাদেশ জিম্বাবুয়ে ছাড়া কারো এগেনস্টে জিততে পারে না, সিনিয়র ক্রিকেটারদের সাথে যে মনোমালিন্য, গ্যাপ, এই জিনিসগুলো আমার থেকে আপনি আরো ভালো জানেন। তো এরকম একটা আনহেলদি সিচুয়েশনে এরকম একজন কোচকে কন্টিনিউ করাটা কি ওয়াইজ? কোচের সাথে দূরত্ব, মনোমালিন্য, যা যা আপনারা বলছেন, আপনারা যেরকম জানেন আমিও এরকম শুনি, কিন্তু আসল জায়গা থেকে শুনতে হবে তো। মানে আসল জায়গার থেকে যদি না বলে তাহলে লাভটা হবে কি? শোনা তো সবই যাচ্ছে, আরও অনেক কিছু শুনি, কিন্তু আসলে এটা আপনি যদি আসল জায়গার থেকে না বের করতে পারেন, রুটে না যেতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সেই জন্য আমি বলছি অধৈর্য হওয়ার কিছু নাই। আমরা উই হ্যাভ ডিসাইডেড জানুয়ারিতে আমরা ডিসিশন নিব। আমাদের এই মাসটাও হাতে সময় আছে,
এই একটু সময় বের করতে তাদের, ইনশাল্লাহ এই মাসের মধ্যে আপনাদেরকে আমরা সব তথ্য দিতে পারবো এবং যা যা সিদ্ধান্ত নেওয়ার, যেখানে যেটা নেওয়া দরকার, ডেফিনেটলি উই উইল টেক। ঢাকা টেস্টের দলটা 20 সদস্যের। ঘরের মাঠে কোনো একক টেস্টের জন্য এত ক্রিকেটারের স্কোয়াড দিয়ে মোটামুটি বিশ্ব রেকর্ড করেছে সিলেকশন প্যানেল। টেস্ট ক্রিকেটার সাইফকে টি-20তে ডেবু করানো কিংবা টি-20 নাইম শেখকে টেস্ট দলে ডেকে আনায় কম বিতর্ক হচ্ছে না। আলোচিত মিনাজুল আবেদিনের কমিটির শেষটা কোথায়? বড় ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট তৈরি হয়নি। মুশফিকের কোনো রিপ্লেস নেই, তামিম ভাইয়ের কোনো রিপ্লেস নেই, রিয়াদ ভাইয়ের কোনো রিপ্লেস নেই, সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট তো নেই। 10 বছরের মতো একটা সময় হয়ে গেছে পাপন ভাই যে আমরা ওই রিপ্লেসটা দেখিনি। আপনারা কি সিলেকশন প্যানেলকে রিপ্লেস করার কোনো পরিকল্পনা আছেন কিনা? তাদেরকে অন্তত মাসখানেক সময় দেওয়া যেতে পারে। তারপর একটা জায়গায় যদি দেখি ওরা স্টেডি না হয়, তখন ডেফিনেটলি আমাদেরকে ইন্টারফেয়ার করতেই হবে। দিস ইজ নাম্বার 1। সো অধৈর্য হয় না, উই আর কামিং। বাংলাদেশের বেস্ট প্লেয়ার চোখ বন্ধ করে সাকিব আল হাসান। বাংলাদেশের বেস্ট ওপেনার আমি সবসময় বলি ইজ তামিম। বেস্ট ওপেনার বললেন, বেস্ট সিলেক্টরকে? শুনেন, এখানে ওই প্রশ্নে যাব জানুয়ারিতে, এখন না। সব যখন নিয়ে বসবো আপনাদের সামনে, তখন বলবো। বিসিবি বস নাজমুল হাসান জানিয়েছেন নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে চান না সাকিব আল হাসান, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বোর্ডে কিছুই জানাননি তিনি। অফিসিয়ালি সে কিছু বলেনি, আনঅফিসিয়ালি সে খবর দিয়েছে। আমি বলেছি যে না, ওকে অফিসিয়ালি জানাতে, অফিসিয়ালি জানাক, তারপরে সিদ্ধান্ত দেখি কি কারণ তো একটা দিবে, একটা কারণ তো দিতে হবে। রিয়াসাদ আজিম, 71। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে 10 ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসান যাচ্ছেন না নিউজিল্যান্ডে এমন গুঞ্জন শোনা গেলেও সাকিবকে রেখেই দল দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা, ওপেনার সাইফ হাসান আর স্পিনার নাইম হাসান। দলে জায়গা পেয়েছেন শরীফুল আর শহীদুল। আগামী বছরের শুরুতেই হবে প্রথম ম্যাচ, দ্বিতীয় টেস্ট শুরু হবে 9 জানুয়ারি। ঐতিহাসিক এক কীর্তি গড়ে ফেললেন এজাজ প্যাটেল। জিম লেকার, অনিল কুম্বলের পর ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পেয়েছেন 10 উইকেট। শনিবার মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে এমন রেকর্ড গড়েছেন প্যাটেল। অনিক জাবারের রিপোর্ট। ঘরের ছেলের স্পিন 20-এ নীল হয়েছে বিরাট কোহলিরা। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের 10 উইকেটের সবগুলোই নিয়ে ইতিহাস গড়েছেন এজাজ প্যাটেল। টেস্ট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে পারফেক্ট 10 নিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি এই স্পিনার। জিম লেকার, অনিল কুম্বলে আর এজাজ প্যাটেল, 3 যুগের 3 স্পিনার এখন গৌরবের একই বন্ধনীতে। 1956 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে 53 রানে 10 উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার। এরপর 1999-তে পাকিস্তানের বিপক্ষে 74 রানে 10 উইকেট নেন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। প্রায় 22 বছর পর আবারও এমন ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। 144 বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় সেরা বোলিং করেছেন এজাজ প্যাটেল। নিউজিল্যান্ডের সর্বকালের সেরা বোলিং এটি। এর আগে মাত্র 10 টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন এজাজ। 5 উইকেট পেয়েছিলেন 2 বার। 2 ইনিংস মিলিয়ে 60টার বেশি উইকেট পাননি কখনোই। নিজ জন্মস্থান মুম্বাইয়ে এসে নিজের নামটা চিরস্থায়ী করে রাখলেন ক্রিকেট ইতিহাসে। অনিক জাবের, 71। স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। রোববার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি আর শেখ রাসেল ক্রীড়া চক্র। ভারতে টুর্নামেন্টে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই ফাইনালে খেলবে বাংলাদেশ। জমে উঠেছে বাস্কেটবল লিগ শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে ধূমকেতু আর গ্রেগরিয়াস। খেলাধুলা সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। স্বাধীনতা কাপ ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। ম্যাচের 15 মিনিটে পেনাল্টি থেকে রবসনের গোলে এগিয়ে যায় কিংরা। গোটা ম্যাচে গোলই একটাই। টানা 2 জয়ে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস। It feels so nice and it feels so good to play with almost the best team of the country. দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সাথে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমলাপুর স্টেডিয়ামে রোববার মাঠে নামবে 4 দল। বিকেল 4টার ম্যাচে উত্তর বাড়িধারার প্রতিপক্ষ
বাংলাদেশ বিমান বাহিনী। সন্ধ্যা 6টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। দাপটের সাথেই ভারতের 3 দলীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। প্রথম 3 ম্যাচ জেতা বাংলার যুবাদের শনিবারের ম্যাচটা ছিল ভারত বি দলের সাথে। কলকাতায় সারাদিন বৃষ্টি থাকায় ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 3 দলের মধ্যে সবথেকে বেশি 14 পয়েন্ট রকিবুল নাবিলদের। মঙ্গলবার ফাইনালে ভারত অনূর্ধ্ব বি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ধানমন্ডির ইনডোর স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু বাস্কেটবল লিগ। এবারের লিগে অংশ নিয়েছে 14টা দল, যেটা গেল যে কোনো বারের থেকে বেশি। এখনো পর্যন্ত কোনো ম্যাচ না হেরে শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে আছে ধূমকেতু আর গ্রেগরিয়াস। গতবার 8টা টিম ছিল, এবারই সবচেয়ে হাইস্ট 14টা টিম অংশগ্রহণ করতেছে। কন্টিনিউ আমাদের লিগ এবং যে ফেডারেশন কাপগুলো আছে, ন্যাশনাল খেলাগুলো আছে, যদি কন্টিনিউ খেলাগুলো হয় আস্তে আস্তে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের অনেক প্লেয়ার উঠে আসবে। সবারই টার্গেট থাকে যে বাংলাদেশ জাতীয় দলে খেলার, তো আমাদেরও সবার একটাই টার্গেট যে বাংলাদেশ জাতীয় দলে খেলা এবং বাংলাদেশের হয়ে ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা। অর্ণব বাপি, 71। ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতায় জয়।